হ্যালো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শিখব এলিমেন্টস অফ প্লেজারিজম, অর্থাৎ রিসার্চ পেপারে প্লেজারিজম অথবা চর্যাবৃত্ত কি, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক। প্রথমে দেখি হোয়াট ইজ প্লেজারিজম, অর্থাৎ প্লেজারিজম কি। প্লেজারিজম ইজ দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস ওয়ার্ডস, আইডিয়াস, ডেটা or creative work without proper acknowledgement and presenting them as your own। অর্থাৎ আমরা যখন কোনো রিসার্চ পেপার লিখতে যাই তখন যদি কোনো সেন্টেন্স, ওয়ার্ড অথবা কোনো আইডিয়া যদি অন্য কোনো পেপার থেকে বা অন্য কোনো অথরের কোনো আইডিয়া অথবা তাদের লেখা বা কোনো সেন্টেন্স, কোনো ডেটা যদি আমরা এক্স্যাক্টলি আমাদের পেপার ইউজ করি, বাট তাদেরকে কোনো সাইটেশন না দিয়ে আমাদের নিজের বলে চালিয়ে দিই, তখনই সেটা হবে প্লেজারিজম, যেটাকে আমরা বলে থাকি চর্যাবৃত্ত। অর্থাৎ খাঁটি বাংলায় যদি বলি সেটা হবে লেখা চুরি করা। আসুন এটা বোঝার জন্য একটা পেপার দেখে আসি। এই যে এটা একটা পাবলিশড পেপার, এখানে যদি আমরা ইন্ট্রোডাকশনে যাই, এই যে দেখেন ইন্ট্রোডাকশনে এই যে সেন্টেন্সটা লিখেছেন, এই যে এই অথররা যে সেন্টেন্সটা লিখেছেন, এই অংশটুকু কার পেপার থেকে নিয়েছেন বা কাদের কাছ থেকে নিয়েছেন এখানে কিন্তু সাইড করে দেওয়া আছে, মানে ওনাদেরকে ক্রেডিট দেওয়া আছে। দ্যাট মিনস এখানে ওনাদেরকে অ্যাকনোলেজ করেছেন, সো এটা প্লেজারাইজড হবে না অথবা কোনো চর্যাবৃত্তর আওতায় পড়বে না। এবার আসুন দেখি কোন ধরনের ডেটা, অর্থাৎ কোন ধরনের ইনফরমেশন আমরা যদি উইদাউট সাইটেশন, উইদাউট ক্রেডিট এ যদি ইউজ করি আমাদের পেপারে, তাহলে সেটা প্লেজারিজম হবে না অথবা প্লেজারাইজড হবে না বা চর্যাবৃত্ত হবে না। সেটাকে আমরা এক কথায় বলতে পারি কমন নলেজ। অর্থাৎ কমন নলেজ কি? Common knowledge refers to information that is widely known and accepted by general public or within a specific community, and therefore does not require citation or reference in academic or professional writing। অর্থাৎ এমন কিছু ইনফরমেশন যেটা ওয়াইডলি নোন, মানে পরিচিত, সবাই জানে, সবাই জানে, এই ধরনের ইনফরমেশন আমাদেরকে সাইটেশন ছাড়াই আমরা আমাদের পেপারে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে বাংলাদেশের রাজধানী কি, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, এটা সবাই জানে। সো এটা এখানে আমরা সাইটেশন না করলেও আমাদের অসুবিধা নাই। যেমন যে ওয়ার্ল্ড ওয়ার টু ইন্ডেড ইন 1945, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে, এটা সবার কাছে জানা। আরো সহজ করে যদি বলি পদ্মা নদীতে পানি থাকে। আচ্ছা, নদীতে পানি থাকে, এটা তো সবাই বলতে পারে, আমি লিখতেই পারি পদ্মা নদীতে পানি আছে, যমুনা নদীতে পানি আছে। এটার জন্য আমাদের সাইটেশন প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা লিখি, যদি বলি ঠিক আছে পদ্মা নদীতে পানি আছে, কিন্তু পদ্মা নদীতে কত ঘনফুট পানি আছে বা কত কিউসেক পানি আছে, এ ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি দেয়, তখন আমাদেরকে রেফারেন্স দিতে হবে, সাইটেশন দিতে হবে যে এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমরা কোথায় পেলাম। এটা তো এমনি এমনি আসে না, কেউ না কেউ এটা মেপেছেন, দেখেছেন বা কোনো অর্গানাইজেশন করেছেন, তখন এটাকে আমাদের সাইটেশন দিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে, কমন নলেজ হচ্ছে এমন ধরনের ইনফরমেশন যেটা সারা পৃথিবীর সবাই জানে বা একটা কমিউনিটিতে সবাই জানে। ঢাকা বাংলাদেশের রাজধানী, হয়তো বাংলাদেশের মানুষের কাছে এটা একেবারে পরিচিত। তো যখন আমি এটা নিয়ে কোনো রিসার্চ করব, তখন আমাকে এই কমিউনিটির কে জানানোর জন্য বা বাংলাদেশের লোকজনকে জানানোর জন্য এটা আমার কারোর কাছ থেকে নিতে হবে না। পৃথিবীতে সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটা একেবারে চিরন্তন সত্য, এটার জন্য সাইটেশন দিতে হবে না, কারণ লিখতে হবে না যে অমুকে বলেছেন। এগুলা সবাই জানে। এই ধরনের নলেজই হচ্ছে কমন নলেজ। আচ্ছা, তারপরে কোন কোন ক্ষেত্রে আসলে কমন নলেজ প্রযোজ্য নয়? এই যে বললাম যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বা রিসেন্ট কোনো ফাইন্ডিং যেটা মানুষের কাছে এখনো ওইভাবে পরিচিতি পায়নি, যেমন রিসেন্ট রিসার্চ ফাইন্ডিংস, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অর স্পেসিফিক নাম্বারস, এক্সপার্ট ওপিনিয়ন অর ইন্টারপ্রিটেশনস, ইউনিক আইডিয়াস ফ্রম বুকস, আর্টিকেলস অর স্টাডিজ। এই অর্থাৎ মনে রাখবেন যে কমন নলেজ ঠিক আছে, সবার কাছে যেটা পরিচিত সাইটেশন দিব না, বাট সেম পার্টে বা সেম কমন নলেজে যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইনক্লুড করতে হয়, কোনো তথ্যভিত্তিক ইনফরমেশন দিতে হয়, তখন আমাদেরকে সাইটেশন ইউজ করতে হবে, আইদার এটা প্লেজারাইজড হয়ে যাবে।
এবার আসুন দেখি প্লেজারিজম কি। হোয়াট ইজ প্লেজারিজম? Plagiarism is the act of using someone else's word, ideas, data, or creative work without proper acknowledgement and presenting them as your own. এটা আগে বলেছি যে আসলে প্লেজারিজম মানেই হচ্ছে কারো কোনো কথাবার্তা, কোনো সেন্টেন্স, কোনো ইনফরমেশন যদি আমি তাকে অ্যাকনোলেজমেন্ট না করে বা তাকে ক্রেডিট না দিয়ে নিয়ে আসি, সেটাই প্লেজারিজম। আচ্ছা, কমন টাইপস অফ প্লেজারিজম। প্লেজারিজমের টাইপস গুলো কি কি সেটা একটু দেখি। যেমন ডিরেক্ট প্লেজারিজম, কপিং ওয়ার্ডস ফর ওয়ার্ড উইদাউট সাইটেশন। বলতেছে এক্স্যাক্টলি একেবারে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলাম, এটা যদি করি তাহলে সেটা আমাদের ডিরেক্ট প্লেজারিজম হয়ে যাবে। এবার সেলফ প্লেজারিজম। তো সেলফ প্লেজারিজম কি? রিইউজিং ইউর ওন প্রিভিয়াস ওয়ার্ক উইদাউট অ্যাকনোলেজমেন্ট। বলতেছে আমারই নিজের বা আপনার নিজেরই কোনো পেপার আপনি যদি বারবার ইউজ করতে থাকেন উইদাউট সাইটেশন, বলতেই পারেন যে এই পেপার তো আমারই, আমি অন্য পেপার এটা ইউজ করব, কেন সাইটেশন দিব? নো, হবে না। তখন আপনাকে আপনার নিজের হলো সাইটেশন দিতে হবে বা অ্যাকনোলেজ করতে হবে। আইদার এটা হবে প্লেজারিজম, যেটাকে আমরা বলে থাকি সেলফ প্লেজারিজম। আচ্ছা, টাইপস অফ সেলফ প্লেজারিজম। এই সেলফ প্লেজারিজমেরও কিছু প্রকার আছে বা টাইপস আছে, সেগুলো দেখি। যে ডুপ্লিকেট বা redundant publications, publishing the same paper or very similar content in multiple journals without disclosure। এখন দেখেন, একই আপনার একটি পেপার যদি বিভিন্ন জায়গায় পাবলিশ করে, সাপোজ আপনি বলতেই পারেন একটা পেপার আপনি পাবলিশ করছেন প্রিন্ট ভার্সন, মানে এটা অনলাইনে নেই বাট অফলাইনে আপনি প্রিন্ট ভার্সনে পাবলিকেশন করে ফেলছেন। বাট আপনি যদি বলেন না, এটা আমি এখন আবার অনলাইন ভার্সনে করবো, হ্যাঁ আপনি করতেই পারেন, যেহেতু প্রিন্ট ভার্সন এটা কারো কাছে যায় নাই বা ধরার কোনো উপায় নেই যে এটা আদৌ পাবলিশ হইলো কিনা বা হয়েছে কিনা, তো সেক্ষেত্রে আপনি করতেই পারেন অনলাইনে আরেকটা জার্নালে পাবলিশ করে ফেলতে পারেন। বাট এটা ডুপ্লিকেট প্লেজারিজম হবে, সো এই কাজও করা যাবে না। আচ্ছা, তারপরে দেখেন টেক্সট রিসাইক্লিং বা রিইউজিং ওন ওয়ার্ডস। আপনার একই কথা বারবার রিসাইক্লিং করবেন, বারবার ইউজ করবেন। যেমন কপিং লার্জ পোর্শনস অফ ইউর প্রিভিয়াস রাইটিং, লিটারেচার রিভিউ মেথোলজি ইনটু এ নিউ পেপার উইদাউট সাইটেশন। বলছে আপনার অন্য একটা নিজের পেপারের কথাবার্তা আপনি লার্জলি অন্য একটা পেপারে নিয়ে আসলেন সাইটেশন ছাড়া, সেটাও আপনার প্লেজারিজম হবে, সেটা হবে টেক্সট রিসাইক্লিং। তারপরে salami slicing or fragmented publication, এর অর্থ কি? ব্রেকিং ওয়ান লার্জ রিসার্চ স্টাডি ইনটু সেভারাল সিমিলার পেপার ইনটু ইনক্রিজ পাবলিকেশন কাউন্ট। বলতেছে যে আপনি একটা থিসিস করেছেন, হয়তো বড় একটা থিসিস করছেন, থিসিসে অনেকগুলো ভেরিয়েবল ছিল, অনেকগুলো কনস্ট্রাক্ট ছিল। আপনি এবার করছেন কি, এই থিসিসটাকে ভেঙে আপনি ৫টা ৬টা আর্টিকেল করে ফেলছেন। ডেটা সেম ডেটা রাখলেন বাট আর্টিকেল করে ফেলছেন। নো, এটা হবে না। এটা হলে আপনার এই যে স্যালামি স্লাইসিং অথবা ফ্র্যাগমেন্টেড পাবলিকেশন হয়ে যাবে। যেমন পাবলিশিং সেপারেট পেপারস ফর সিএসএফ, সিআইএস, ইআইএস রেজাল্টস ফ্রম দ্য সেম ডেটা সেট ইনস্টিড অফ ওয়ান কম্প্রিহেন্সিভ স্টাডি। মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আমার একটা স্টাডি ছিল, থিসিস ছিল, এই যে ৩টা কনস্ট্রাক্ট ছিল, এলিমেন্ট ছিল। এখন এটা যদি আমি আলাদা আলাদা করে পেপার করি বাট ডেটা একই থাকবে, তখন এটা আমাদের ফ্র্যাগমেন্টেড পাবলিকেশন হয়ে যাবে। ডেটা রিসাইক্লিং, যেমন রিইউজিং দ্য সেম ডেটা অর রেজাল্টস ইন মাল্টিপল পাবলিকেশন উইদাউট প্রপার ডিসক্লোজার। বলছে একই ডেটা সেট, একটা ডেটা সেট আমি বারবার পেপার করতেছি, জাস্ট খালি নাম চেঞ্জ করব আর ওই ডেটা সেট ইউজ করতে থাকবো, না এটা চলবে না। এটা করলেও আমাদের ডেটা রিসাইক্লিং হয়ে যাবে, যেটা প্লেজারিজমের আওতায় পড়বে। আচ্ছা, আরেকটা প্রক্রিয়া দেখি, কপিরাইট ইনফ্রিজমেন্ট সেলফ প্লেজারিজম। আচ্ছা, এটা কি? যেমন রিইউজিং ইউর প্রিভিয়াস পাবলিশড ওয়ার্ক হোয়ার কপিরাইট হ্যাজ বিন ট্রান্সফার টু পাবলিশার উইদাউট পারমিশন। অর্থাৎ আপনি একটা বুক বলেন, আর্টিকেল বলেন, যেটাই বলেন, এটা কোনো একটা পাবলিশারকে দিয়ে পাবলিশ করেছেন বা কোনো একটা আর্টিকেলে পাবলিশ করেছেন। যখন কোনো পেপার, কোনো আর্টিকেল অথবা কোনো পাবলিশারে পাবলিশ করেন, সাপোজ আপনি একটা এলজিভিআর অথবা ওয়েলি বা টেইলর এন্ড ফ্রান্সিসে একটা পেপার পাবলিশ করলেন, তখন কিন্তু ওই পেপারটা কপিরাইট কিন্তু ওই পাবলিশারের হাতে চলে যায়। এখন আপনি করলেন কি, এই সেম পেপারটা এই আপনি এটাকে একটু চেঞ্জ করলেন বা একটা বুক, এখানে একটা আর্টিকেল হিসেবে আছে, অন্য একটা জার্নালে আপনি বুক চ্যাপ্টার হিসেবে পাবলিশ করে দিলেন। বাট নো, এটাও প্লেজারাইজড হবে, কারণ এটার কপিরাইট আপনার হাতে নেই, এটা পাবলিশারের হাতে কপিরাইট আছে। সো এটা করতে গেলেও যদি আপনি
পাবলিশারের কাছে পারমিশন নিতে পারেন, তখন হয়তো করতে পারেন, বাট উইদাউট পারমিশন এটা করা যাবে না। আচ্ছা, এই তো দেখলাম আমাদের প্লেজারিজম। বাট এইবার আসুন দেখি যে আসলে প্লেজারিজম রিমুভিং এর উপায় কি। আমরা কিভাবে প্লেজারিজম রিমুভ করতে পারি। এটা তো যেহেতু এটা একটা প্রবলেম, বাট আমাদের অন্য পেপার থেকে ডেটা বা ইনফরমেশন নিতে হবে। আইদার আমাদের জার্নাল আর্টিকেল হবে না, বাট এটা নেওয়ারও কিছু সঠিক প্রক্রিয়া আছে, যেটা করলে কিনা আমাদের আসলে প্লেজারিজমের আওতায় আসবে না। সেটাকে আমরা বলে থাকি প্যারাফ্রেজিং, অর্থাৎ মানে এটাকে বিভিন্নভাবে এটাকে আমরা মিনিং ঠিক থাকবে, বাট ঘুরিয়ে পেঁচিয়ে সিনোনিম বলেন অথবা সেন্টেন্স স্ট্রাকচার বলেন, এগুলো একটু চেঞ্জ করে আমরা মিনিং ঠিক রেখে লিখতে পারি। আহ, কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। সো আসুন দেখি হোয়াট ইজ প্যারাফ্রেজিং। Paraphrasing means rewriting someone else's ideas or information in your own words and sentence structure while keeping the original meaning the same. Even after paraphrasing, you must give proper credit or citation to the original source. এই যে বললাম যে আসলে প্যারাফ্রেজিং মানেই হচ্ছে আমরা ওয়ার্ড আইডিয়াগুলো চেঞ্জ করব, বাট অরিজিনাল যে মিনিং সেটা ঠিক থাকবে, বাট সাইটেশন অথবা অ্যাকনলেজমেন্ট আমাদের করতেই হবে। আচ্ছা, হোয়াই ইজ প্যারাফ্রেজিং নিডেড? প্যারাফ্রেজিং কেন দরকার? এক নাম্বার, অ্যাভয়েড প্লেজারিজম। ইট হেল্পস ইউ প্রেজেন্স আদার্স আইডিয়াস ইথিক্যালি উইদাউট কপি। বলছে এটা মানে হচ্ছে প্লেজারিজমটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের এই প্যারাফ্রেজিংটা খুব দরকার। আচ্ছা, ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং শো shows that you truly understand the concept and can explain it in your own way. বলছে এর অর্থ হচ্ছে প্যারাফ্রেজ করার মানে হচ্ছে ধরে নিতে হবে যে যেই সেন্টেন্স বা যেই টেক্সট আমরা নিলাম সেটা আমরা ঠিক মতো পড়েছি, বুঝেছি এবং সেই সম্পর্কে আমার সঠিক জ্ঞান আছে। ইমপ্রুভ ক্লারিটি অ্যান্ড ফ্লো। ইউ ক্যান অ্যাডাপ্ট complex ideas into similar language that fits your রাইটিং স্টাইল। বলছে এটাকে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে এবং লেখার ফ্লো ঠিক থাকবে। মেক ইউর রিসার্চ রাইটিং মোর কোহেরেন্ট, অর্থাৎ আপনার রাইটিং এর যে ইন্টিগ্রেটিং সোর্স, বিভিন্ন সোর্সগুলোকে যে ইন্টিগ্রেট করবেন সেটা খুব সঠিক ওয়েতে করতে পারবেন। And maintain academic integrity and proper paraphrasing citation strengthen credibility in your research publications। বলতেছে আপনার যে পাবলিকেশন হবে, আর্টিকেল হবে, সেটার একাডেমিক ইন্টিগ্রিটি খুব প্রপারলি মেনটেন হবে, খুব সুন্দরভাবে মেনটেন হবে। এবার আসেন খুব গুরুত্বপূর্ণ যে টেকনিকস অফ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এর টেকনিকগুলো কি কি, কিভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি। ইউজ সিনোনিমস, যে আমরা বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম ইউজ করতে পারি বা সাবস্টিটিউশন করতে পারি বা রিপ্লেস করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য সিস্টেম ইমপ্রুভস অর্গানাইজেশনাল ইফিসিয়েন্সি। সো এটার আমরা যদি একটু সিনোনিম ইউজ করি তাহলে কি হয়, দ্য সিস্টেম এনহ্যান্স, যে ইমপ্রুভের জায়গায় এনহ্যান্স, অ্যান্ড অর্গানাইজেশনাল ইফিসিয়েন্সি, এই যে অর্গানাইজেশনাল ইফিসিয়েন্সির জায়গায় হচ্ছে প্রোডাক্টিভিটি ইউজ করেছে। ঠিক আছে, এভাবে আমরা রিপ্লেস করতে পারি, বাট এ ধরনের সিনোনিম ইউজ করলেও কিন্তু আমাদের অবশ্যই সাইটেশন দিতে হবে, ক্রেডিট দিতে হবে, আইদার এটা প্লেজারাইজ হবে। আচ্ছা, চেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার, আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারি। যেমন রিসার্চার ফাউন্ড দ্যাট এআই ইনক্রিজেস ডিসিশন মেকিং কোয়ালিটি। এটা হচ্ছে যদি অরিজিনাল সেন্টেন্স এবং এটা আমরা প্যারাফ্রেজ বা একটু ঘুরিয়ে পিছিয়ে দিলে তাহলে ইট হ্যাজ বিন ফাউন্ডেড বাই রিসার্চার দ্যাট এআই ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং। এই যে মিনিং ঠিক থাকবে, আমরা ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে লিখবো, বাট আমাদের মিনিংটা অবশ্যই ঠিক রাখতে হবে। চেঞ্জ ভয়েস, আমরা ভয়েসটাকে চেঞ্জ করতে পারি, সেটা হয়তো অ্যাক্টিভ কে প্যাসিভ ভয়েসে নিতে পারি। যেমন ম্যানেজার্স ইউজ এআইএস টু মেক বেটার ডিসিশন। সো এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হয়, এআইএস ইজ ইউজড বাই ম্যানেজার্স টু মেক বেটার ডিসিশন। দেখেন এটাকে, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, এখন হয়ে গেছে এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, ব্রেক অর কম্বাইন সেন্টেন্সেস, যে আমরা একটা সেন্টেন্সকে ব্রেক করতে, স্প্লিট করতে পারি, একটা সেন্টেন্সকে ভেঙে দুইটা তিনটা করতে পারি, অথবা অনেকগুলো সেন্টেন্সকে একটা করতে পারি, কম্বাইনও করতে পারি। যেমন অ্যাজ হেল্পস ইন ডেটা প্রসেসিং অ্যান্ড ইমপ্রুভস অ্যাকুরেসি ইন রিপোর্টিং।
আচ্ছা, এটাকে কি করেছেন, এআইএস প্রসেস ডেটা ইফিসিয়েন্টলি, এটা দুইটা করেছে, দেখেন ভেঙেছে। অ্যান্ড ইট অলসো ইনক্রিজ রিপোর্টিং অ্যাকুরেসি, এই যে এটাকে ভেঙে দুটো সেন্টেন্স করেছে। ঠিক আছে, চেঞ্জ অর্ডার অফ আইডিয়ার অর্ডার, অর্থাৎ আইডিয়াটাকে আমরা সিকোয়েন্সটাকে রিঅর্ডার করতে পারি। যেমন অরিজিনাল সেন্টেন্সটা কি ছিল, যেমন ইফেক্টিভ এআই ডিপেন্ডস অন টেকনোলজি, ইউজার্স অ্যান্ড অর্গানাইজেশনাল সাপোর্ট। সো এটা প্যারাফ্রেজ করে কি হলো, দেন অর্গানাইজেশনাল সাপোর্ট, ইউজার ইনভলভমেন্ট অ্যান্ড টেকনোলজি আর কি ফ্যাক্টরস ফর অ্যান ইফেক্টিভ এআইএস। অর্থাৎ দেখেন এখানে কি করছে, যে ইউজার, এই যে অন টেকনোলজি, ডিপেন্ডস অন টেকনোলজি, ইউজার অ্যান্ড অর্গানাইজেশন সাপোর্ট, এখানে তিনটা আমাদের ওয়ার্ড আছে, যেটা মেন ওয়ার্ড কিওয়ার্ড, সেটা হচ্ছে দেখেন টেকনোলজি, ইউজার্স অ্যান্ড অর্গানাইজেশন সাপোর্ট। দেখেন অর্গানাইজেশন সাপোর্টটাকে পিছনে ছিল, এটাকে আগে নিয়ে আসছে, এই যে এখানে নিয়ে আসছে। ইউজার ইনভলভমেন্টটাকে এই যে এটা মাঝখানে ঠিক আছে, মাঝখানে রেখেছে, বা টেকনোলজি সাপোর্টটাকে, এই যে টেকনোলজিটাকে শেষে নিয়েছে। অর্থাৎ আমরা যে চেঞ্জ অফ অর্ডার, মানে আইডিয়ার অর্ডারগুলো, কিওয়ার্ডস এর অর্ডারগুলো চেঞ্জ করছি। আচ্ছা, তারপরে আসেন সামারাইজ কি পয়েন্টস, কি পয়েন্টস গুলোকে সামারাইজ করা। যেমন এআইএস প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন কালেক্টিং, স্টোরিং অ্যান্ড প্রসেসিং ফাইন্যান্সিয়াল ডাটা টু সাপোর্ট ডিসিশন মেকিং। এটাই কি হচ্ছে, এআইএস সাপোর্ট ডিসিশন মেকিং বাই ম্যানেজিং ফাইন্যান্সিয়াল ডাটা। এটাকে দেখেন সেন্টেন্সটা এটাতে কত বড়, বাট এটাকে একটু সামারাইজ করে ফেলছে, হ্যাঁ, এত বড়টা ছোট করে ফেলছে। আচ্ছা, তারপরে আসেন এইখানে এই প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট রুল, মানে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে কিছু পলিসি। যেন প্যারাফ্রেজিং ইজ নট জাস্ট চেঞ্জিং এ ফিউ ওয়ার্ডস, বলছে প্যারাফ্রেজিং মানে কি, আপনি শুধু ছোট ছোট একটা কিছু মেইন ওয়ার্ডস চেঞ্জ করে দিবেন তা না, না, এটাকে সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে আপনার মিনিং ঠিক থাকতে হবে, বাট এটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হবে। তাহলে ইউ মাস্ট চেঞ্জ বোথ ওয়ার্ডিং অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড স্টিল সাইড দ্য সোর্স, বলছে অবশ্যই আপনি ওয়ার্ডও চেঞ্জ করবেন, সেন্টেন্সের স্ট্রাকচারও চেঞ্জ করবেন, বাট মিনিং যেন চেঞ্জ না হয়। আপনি শুধু আহ, আপনার একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলেন, সিনোনিম বসায় দিলেন আর সাইড করলেন না, তখন হবে না। যেমন আপনি, কেউ একজন বলছে আপনাকে যে টেক কেয়ার অফ ইউর চাইল্ড, তা আপনি এটা জাস্ট আপনার মতো আপনি লিখে দিলেন যে টেক কেয়ার অফ ইউর কিডস, এই চাইল্ডের জায়গায় কিডস লিখে সাইটেশন না দিয়ে দিয়ে দিলেন, বাট হবে না, ইট উইল বি প্লেজারাইজড। এবার আমরা দেখব রিসার্চ পেপারে কোর্স লেখার প্রক্রিয়া। অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো স্কলার বা কোনো রিসার্চারের কাছে কোনো ডেফিনেশন নিয়ে থাকি, বা কোনো ফর্মুলা নিয়ে থাকি, বা কোনো একটি ওয়ার্ড নিয়ে থাকি, মানে কোনো কিছু যখন আমরা এক্স্যাক্টলি নিয়ে থাকি যেটাকে চেঞ্জ করা যায় না, আমরা অন্যান্য টেক্সট বা ইনফরমেশন যখন নেই, তখন সেটাকে আমরা প্যারাফ্রেজ করি, চেঞ্জ করি, করে সেটাকে আহ, আমাদের মতো করে লিখি, বাট মিনিংটা ঠিক রেখে। বাট এই কোডের ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, এক্স্যাক্টলি হুবহু নিয়ে নিব, বাট সেটা নেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, সেই এখন দেখবো সেই কোড লেখার প্রক্রিয়া। Using codes or direct quotations means copying the exact words from a source and placing them in your research paper with proper citation. Codes are useful when the original words is powerful, precise, or authoritative. অর্থাৎ আমরা যখন কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজ বা কোনো একটি ফর্মুলা বা কোনো একটা ডেফিনেশন এক্স্যাক্টলি কারো কাছ থেকে নেই, সেটাই হবে কোড। এবং সেই কোডটা লেখার একটা প্রপার প্রক্রিয়া রয়েছে, প্রপার একটা ওয়ে রয়েছে। এখন দেখবো সেটা কিভাবে লিখতে হয়, সেটাকে আমরা সাইটেশন দিব, বাট কোডটাকে আমরা একটি ইনভার্টেড কমা, আমরা যেটা কমা দিয়ে থেকে একটা ইনভার্টেড কমার মধ্যে লিখি। সো সেটা কিরকম, নাম্বার ওয়ান, যে আমরা যদি টাইপস অফ কোটেশন দেখি বা টাইপস অফ কোর্স দেখি, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে শর্ট কোর্স, মানে ছোট, যেটা শর্ট কোর্স যেটা হয় সেটা হচ্ছে 40 ওয়ার্ড, মানে 40 ওয়ার্ডের নিচে, মানে কারো কাছ থেকে যদি কোনো কিছু নেই যেটার লিমিট হচ্ছে 40 ওয়ার্ডের নিচে, সেটা আমরা সাধারণত কোটেশন মার্কসের ভিতরে লিখি। মানে উপরে দুইটা কোটেশন মার্কস থাকে, এই যে দেখুন এখানে আমরা যদি হাইলাইট করি, এই যে হাইলাইটটা খেয়াল করবেন, এই যে এখানে দুইটা কোটেশন আছে, কোটেশন মার্কসের মধ্যে লিখি। যেমন ইনক্লুড অথর, ইয়ার অ্যান্ড পেজ নাম্বার। এবং এই কোটেশন যখন লিখবো, সেটা তো আমরা সাইট করবো, বা সাইটেশনে অবশ্যই
অথর ইয়ার মানে অ্যাজ ইট ইজ সাইটেশন হবে, বাট এখানে এডিশনালি শুধু পেজ নাম্বার ইউজ হবে। মানে আমরা এই কোডটা বা এই ডেফিনেশনটা যেখান থেকে নিয়েছি, এই শব্দটা যেখান থেকে নিয়েছি সেটা যখন আমরা কোড করব, তখন আমরা যেই পেজ থেকে নিয়েছি, যেই বই বলি, আর্টিকেল বলি, রিসার্চ পেপার বলি, হোয়াট এভার যেটাই বলি না কেন, যেখান থেকে নিয়েছি সেটার যে পেজ নাম্বার সেটা আমরা এখানে লিখে দিব। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখেন, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ইমপ্রুভ ডিসিশন মেকিং কোয়ালিটি। এই যে আমরা দেখি এই যে অ্যাকাউন্টিং, এই পুরো লাইনটা আমরা এক জায়গা থেকে নিয়েছি, হ্যাঁ, এবং সেটা আমাদের একটা কোটেশন মার্কসের মধ্যে আমরা দিয়েছি, এই যে কোটেশন মার্কসের মধ্যে, এবং এটা হচ্ছে রেফারেন্স, বাট এডিশনালি আমরা এই যে পেজ নাম্বার দিয়েছি যে P45, দ্যাট মিনস এটা 45 নম্বর পেজ থেকে আমরা এই ডেফিনেশনটা নিয়েছি। আচ্ছা, এবার আসেন নাম্বার 2, লং কোর্স অথবা ব্লক কোর্স। এটাকে লং কোর্সকে আমরা ব্লক কোড বলি। অর্থাৎ আমরা যখন কোনো টেক্সট নিয়ে থাকি, আবার সেটা যদি 40 ওয়ার্ড প্লাস মানে 40 ওয়ার্ডের বেশি হয়, তখন সেটা আমরা ব্লক কোর্স করি। সো ব্লক কোডের কিছু নিয়ম রয়েছে, সেটা কিভাবে করি, যেমন ডো নট ইউজ কোটেশন মার্কস। এই ব্লক কোডের ক্ষেত্রে কিন্তু কোটেশন মার্কস ইউজ করা যাবে না। রাইট এ সেপারেট ইন্টেন্ডেড প্যারাগ্রাফ, মানে এটা আমরা একটা সেপারেট ইন্টেন্ডেড প্যারাগ্রাফে লিখবো। কিপ ডবল স্পেসিং অথবা ডিপেন্ডিং অন ফরম্যাট, অর্থাৎ এটা আমরা ডবল স্পেসিং দিব না 1.5 দিব। এই স্পেসিংটা ডিপেন্ড করবে আসলে গাইডলাইন অফ দ্য জার্নাল অথবা পাবলিশার অ্যাজ পার, মানে আমরা যেখানে পাবলিশ করব ওইখানকার যে গাইডলাইন থাকবে ওই অনুযায়ী আমরা দিব। আচ্ছা, এবার আসলে একটা এক্সাম্পল দেখি যে আমরা ব্লক কোর্স কিভাবে করব। সেটা হচ্ছে দেখেন, এই যে এই অংশটা যদি আমরা খেয়াল করি, দেখেন আমরা এখানে তো এই যে রাইটারের নাম দিলামই, এই যে যেখান থেকে আমরা নিলাম সেই অথরকে আমরা এখানে সাইড করলাম, এবং সেটা একটু ব্লক কোড করলাম। ইন্টারনেট ব্লক কোড মানে কি, এই যে দেখেন এখানে একটু এই জায়গাটা দেখেন, এটা একটু ডান দিকে সরে গেছে। এই যে এই জায়গাটা আমরা লক্ষ্য করি, এটা একটু ডান দিকে সরে গেছে। এই সরে যাওয়াটা হচ্ছে ব্লক কোর্স। আমরা এটা কিভাবে করব, আমরা এটা আন্ডু করি, করে এই যে আমরা এখন এক্সাক্ট করে দিলাম, সমান করে দিলাম। সো এটাকে আমরা ব্লক আউট করার জন্য এখানে যাব, যে লেআউট, লেআউট ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে ইনটেন্ট। এই ইনটেন্ট থেকে এই যে এখানে লেফটের এখানে আমরা জিরো রয়েছে, এখানে আমরা ইনক্রিজ করে দিই। এই যে যতটা ইনক্রিজ করে দিব, এটা আমাদের ডান দিকে সরে যাবে। আর সরি, এটাকে একটু এইভাবে করে নিই, তাহলে সরবে না। এই এবার আমরা ইন্টেন্ট দিই, এই যে ইন্টেন্ট দিলাম, দেওয়ার পর এটা আমরা ডান দিকে সরে গেছে। তাও এটা যে জার্নাল থাকবে অথবা যে পাবলিশার থাকবে, এদের একটা গাইডলাইন থাকে, এই অনুযায়ী আমরা করে নিই। আচ্ছা, এই গেল কোটেশন মার্কস অথবা কোর্স। এবং এই আমরা যখন ব্লক কোর্স ইউজ করব, তখন এই টেক্সটের শেষে, এই যে টেক্সটের শেষে আমরা পেজ নাম্বারটা ইউজ করব। এই যে টেক্সট এখানে পেজ নাম্বার রয়েছে, পেজ নাম্বারটা আমরা এখান থেকে ইউজ করব, ঠিক আছে। আর যখন আমরা শর্ট কোর্স ইউজ করি, তখন কিন্তু আমাদের পেজ নাম্বারটা রেফারেন্সের সাইটেশনের সাথে দিয়ে থাকি, এই যে এখানে দেয়া আছে দেখেন। আচ্ছা, এবার দেখি এই কোর্স ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু অ- খুব ইম্পর্টেন্ট রুল বা পলিসি বা ফলো করতে হয়। যে ইম্পর্টেন্ট রুলগুলো কি, অলওয়েজ ইউজ এক্সাক্ট ওয়ার্ডস ফ্রম দ্য সোর্স, মানে সোর্স থেকে আমরা এক্স্যাক্টলি ওয়ার্ডস নিব, কোনো চেঞ্জ করা যাবে না। ইউজ কোটেশন মার্কস ফর শর্ট কোর্স, এবং শর্ট কোর্সের জন্য কোটেশন মার্কস ইউজ করতে হবে। প্রোভাইড ইনটেক্স সাইটেশন, ইনটেক্স সাইটেশন দিতে হবে। সেখানে কি থাকবে, অথর, ইয়ার এন্ড পেজ, যে প্রথমে অথর এবং ইয়ার, তারপর হচ্ছে পেজ নাম্বার। ডো নট ওভার ইউজ কোডস, প্রিফার প্যারাফ্রেজিং, বলতেছে এটাকে, এই কোডটাকে আমরা অতিরিক্ত ইউজ করবো না, ওভার ইউজ করবো না। এনশিওর কোডস সাপোর্ট ইউর আর্গুমেন্ট, নট রিপ্লেস ইট, বলতেছে আপনার যে কোটেশনটা আমরা ইউজ করব সেটা আমাদের যে আর্গুমেন্ট, আমাদের যে রিসার্চ পেপার, সেটার সাথে অবশ্যই মিল থাকতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই কোডটা কেন করা হয়, যখন কোনো একটা উক্তি বা কোনো একটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্প্যাক্টফুল আপনার বা আমার পেপারের জন্য, তখনই আমরা এই কোর্স ইউজ করি। এবং এই কোর্সটা ইউজ করার পর আমরা যেই প্যারাতে আমরা কোর্স ইউজ করি, তার পরবর্তী প্যারাতে এটার একটা এক্সপ্লেনেশন দিতে হয়, কোডটাকে এক্সপ্লেন করে
দিতে হবে যে আমাদের পেপারের সাথে কেন এই কোডটা ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটার একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? সো এইভাবে যদি আমরা কোর্স ইউজ করি, অত শর্ট কোর্স হোক, ব্লক কোর্স হোক, তাহলে আমাদের পেপার খুব ইম্প্যাক্টফুল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। এই অংশটা এক্স্যাক্টলি